তো আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা হবে সেটা হলো দ্য বেঙ্গল সেলার। কে লিখেছেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর সাথে আমরা সকলেই পরিচিত, যেহেতু ইতিহাসে আমরা এই নামটি পড়েছি। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। এর পাশাপাশি তিনি কিন্তু এক বিখ্যাত মহিলা কবিও ছিলেন আর রাজ্যপালও কোনো এক সময় হয়েছিলেন। তো দ্য বেঙ্গল সেলার্স এর মানেটা কি? চুরি বিক্রেতারা। এখানে চুরি বিক্রেতা বলতে কাদের কথা বলা হচ্ছে? কিছু মহিলা যারা আগেকার দিনে বিভিন্ন মেলা বা বিভিন্ন জায়গাতে ফেরি করে করে চুরি বিক্রি করত। মূলত সেই সমস্ত মহিলাদের এখানে দ্য বেঙ্গল সেলার্স বলা হচ্ছে। এবার যেহেতু আমাদের এমসিকিউ বেসড এক্সাম, তাই প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে। কিরকম? দ্য বেঙ্গল সেলার্স নামটার মধ্যেই লুকিয়ে রয়েছে একটা ভয়াবহ ওয়ার্ড। কেমন ভুল হতে পারে? কয়েকটা অপশন দিলে, উদাহরণ যেমন দিচ্ছি, যেমন দেখা গেল দিল হচ্ছে BANGLE, আসল বেঙ্গল মানে কি? চুরি, কিন্তু অপশনে থাকলো হচ্ছে BENGLE বা BANGLA বাংলা, এরকম টাইপের। তো এর জন্য কি করতে হবে? বানানটা মুখস্থ করতে হবে 1 নাম্বার। আর 2 নম্বর আরেকটা বানান খেয়াল রাখতে হবে, যেটা ম্যাক্সিমাম ভুল যায়। সেটা হলো বাংলাতে আমরা যখন ইতিহাস পড়েছিলাম তখন উচ্চারণ করেছিলাম সরোজিনী নাইডু। তাহলে আমাদের উচ্চারণের দিক থেকে ইংরেজি ওয়ার্ডটা হতে পারে SOROJINI, কিন্তু ইংলিশ যখন আমি উচ্চারণ করব বা ইংলিশে যখন লিখবো তখন কি হবে ব্যাপারটা? সরোজিনী নাইডু, সারো SAROJINI। তো অতএব দুটা বানান ফার্স্টে মুখস্থ করতে হবে। এবার আসি এই সরোজিনী নাইডু সম্পর্কে কয়েকটা ইনফরমেশন আমরা ফার্স্টে জেনে নিই, তারপর পোয়েমে যাব। সরোজিনী নাইডু কে ছিলেন? শুরুতেই বললাম একজন মহিলা কবি ছিলেন এবং এর পাশাপাশি ভারতের একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তবে নাইডু টাইটেলটা কিন্তু তার বিয়ের পরে স্বামীর পদবি অনুসারে হয়েছে। তাহলে আসল নামটা কি ছিল? আসল নাম ছিল হচ্ছে সরোজিনী চট্টোপাধ্যায়, অর্থাৎ জাতিতে তিনি কিন্তু ছিলেন ব্রাহ্মণ। তিনি জন্মেছেন 13 ফেব্রুয়ারি 1879 হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ মূলত কিন্তু তামিল এলাকা, ঠিক আছে, তামিল তেলেগু এলাকা। এনাকে একটা বিশেষ নামে জানা যায়, সেই নামটা জানিস? হ্যাঁ, ঠিক, ভারত কোকিলা বলে অথবা দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। ভারতের কোকিল বাংলাতে বলবে। কে দিয়েছেন নামটা? নামটা দিয়েছেন হচ্ছে মহাত্মা গান্ধী। কেন দিয়েছেন? ইতিহাস জানতে গেলে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তবে সংক্ষেপে যদি আমরা জানি তবে কি জানবো? যে তার অসাধারণ কাব্যিক প্রতিভা এবং দেশপ্রেমের কারণে মহাত্মা গান্ধী তাকে ভারত কোকিলা নামে সম্বোধন করেছেন। তিনি বেশ অনেক ভাষা জানতেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখালেখি করেছেন। তবে তার মধ্যে মেইন যেটা নোটেবল ওয়ার্ক, মেইন যেটা বইপত্র বা কাব্যগ্রন্থ বলতে পারিস, তার মধ্যে অন্যতম হচ্ছে নাম, দুটো মাথায় রাখলেই চলবে, সেটা হলো দ্য গোল্ডেন থ্রেশহোল্ড আর দ্য ফেদার অফ দ্য ডন। তিনি মারা যান 2 মার্চ 1949 লখনৌ শহরে, অর্থাৎ স্বাধীনতার ঠিক পরে তিনি কিন্তু মারা যান। আপাতত একটা ইনফরমেশন সরোজিনী নাইডু সম্পর্কে জানলেই চলবে। এখন আমরা জেনে নিই দ্য বেঙ্গল সেলার সম্পর্কে, অর্থাৎ অ্যাবাউট পোয়েম সম্পর্কে। তাহলে মূল আলোচনাতে যাওয়ার সময় ব্যাপারটা ক্লিয়ার হবে। দ্য বেঙ্গল সেলার্স, বেঙ্গল চুরি কাটা পড়ে, নিশ্চয়ই ছেলেরা পড়বে না, মেয়েরা পড়বে। তাই এই কবিতাটা সম্পূর্ণরূপে মেয়েদের বা নারীদের জীবনের সাথে জড়িত রয়েছে এই কবিতাটি। এবং আমরা যখন এই কবিতাটা পড়ব তখন আমরা জানবো যে মেয়েদের যে স্টেজ, অর্থাৎ বয়সের যে স্টেজ, সেই স্টেজের সাথে চুরির কালার কিরকম পরিবর্তন হচ্ছে না হচ্ছে ইত্যাদি। আমাদের এই পোয়েমটি নেওয়া হয়েছে দ্য বার্ড অফ টাইম এই কাব্যগ্রন্থ থেকে, যেটা পাবলিশ করা হয়েছিল ফার্স্ট 1912 সালে। টোটাল এই কবিতাতে স্ট্যাঞ্জা রয়েছে 4টি, প্রত্যেকটা মুখস্থ করতে হবে এমসিকিউ এর জন্য, এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 6টা করে লাইন রয়েছে। তাহলে টোটাল লাইন কত হলো? 4 6 24, তাহলে 24টা লাইন।
এবার প্রত্যেকটা পোয়েমের ছন্দ থাকে, তাহলে এখানে রাইম স্কিমটা কেমন, এ এ বি বি সি সি। ব্যাপারটা কিরকম, যদি আমরা ফার্স্ট স্ট্যান্জা দেখি তাহলে বলছে ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার, তাহলে বিয়ার আছে, পরের লাইনে ফেয়ার, তাহলে বিয়ার ফেয়ার এ এ। নেক্সট দুটো লাইনে ডেলিকেট লাইট বি বি, পরের লাইনে হচ্ছে লাইভস ওয়াইভস সি সি। এরকম করে হচ্ছে এ এ বি বি সি সি এই রাইম স্কিমে কিন্তু গোটা কবিতাটা আবর্তিত হয়েছে। এবার এই কবিতা লেখার একটা স্টাইল রয়েছে, সেই স্টাইলটার নাম হচ্ছে রাইমিং কাপলেট। এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রাইমিং কাপলেট। রাইমিং কাপলেটটা কি? রাইমিং কাপলেট হচ্ছে এই যে শুরুর দিকে বললাম দুটো লাইন একসাথে মিলছে, যদি কোনো কবিতাতে দুটো লাইন একসাথে মিলে যায় তবে সেটাকে বলা হয়ে থাকে কাপলেট, আর ছন্দ যদি মিলে যায় ওই দুটো লাইনের তবে সেই অংশটা সম্পূর্ণটা মিলে হবে রাইমিং কাপলেট। তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার করতে পারলাম। এরপর তাহলে আরেকটা ইনফরমেশন জেনে নিই, প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 3টা করে কিন্তু কাপলেট রয়েছে এক্ষেত্রে। আর বেশ কিছু আর 2-3টা ইনফরমেশন জেনে আমরা মূল কবিতাতে যাব। এখানে ব্যাঙ্গলস যেহেতু কবিতাতে সম্পূর্ণরূপে আবর্তিত হয়েছে তাই এটা একটা কিন্তু সিম্বল। কিসের সিম্বল? এটা হচ্ছে একটা নারী জীবনের জয়, হ্যাপিনেস, আনন্দের, তারপর হচ্ছে পজিটিভিটি, তার যে তাদের মনের মধ্যে যে ইতিবাচক দিক, ভালো দিক, হ্যাঁ এইগুলো, হোপ, তাদের মনের মধ্যে যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, ডিজায়ার, এইগুলো কিন্তু ব্যাঙ্গল হিসাবে সিম্বল আকারে আমাদের কবিতার মধ্যে রয়েছে। ওকে, এবার আসি মেন কবিতাতে। ফার্স্ট স্ট্যাঞ্জা, ফার্স্ট স্ট্যাঞ্জাটা কিভাবে শুরু হচ্ছে, এবারে ঠিক শুরু হচ্ছে ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার। বিয়ার মিন্স বহন করা। কি বলছে, যেহেতু এখানে স্পিকার বেঙ্গল সেলার, চুরি বিক্রেতারা নিজেই, তাই বলছে যে আমরা হলাম চুরি বিক্রেতা যারা বহন করি আওয়ার শাইনিং লোডস, চকচকে চুরির বোঝা, টু দ্য টেম্পল ফেয়ার, মন্দির প্রাঙ্গণের মেলাতে। আমাদের ভারতবর্ষ বিভিন্ন জায়গাতে উৎসব পার্বণ হয়, বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করে, বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে। যেমন এটা শ্রাবণ মাস চলছে, আমরা যদি তারকেশ্বরে যদি যাই শিবের সেই ওই তারকেশ্বরের মেলা দেখতে পাবো। জলপাইগুড়িতে যদি যাই তারপর হচ্ছে জল্পেশ্বরের মেলা দেখতে পাবো। এছাড়াও রথের মেলা, দুর্গাপূজার মেলা ইত্যাদি। তো আগেকার দিনে মেয়ে মানুষদের কাছে কিছু থাকুক বা না থাকুক, মেলা থেকে চুড়ি তারা কিনতই। এই চুড়িকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন বাংলা গানও আবর্তিত হয়েছে, রচিত হয়েছে। যেরকম একটা বিখ্যাত গান রয়েছে, সম্ভবত লতা মঙ্গেশকরের গান, কিনে দে রেশমি চুড়ি নইলে যাবো বাপের বাড়ি, হ্যাঁ এরকম। তো তার প্রেমিকা বা বরকে হচ্ছে উদ্দেশ্য করে বলছে যে আমাকে রেশমি চুড়ি যদি কিনে না দাও তবে কিন্তু তোমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাবো, এরকম টাইপের। তো যাই হোক, তো আগেকার দিনে এখনো রয়েছে চুড়ির ব্যাপারটা, সবার কাছেই, সব মেয়েদের কাছে ফেভারিট একটা অলংকার হিসাবে চুড়িটা দেখা হয়। তো আগেকার দিনে এবং এখনো বিভিন্ন মেলা প্রাঙ্গণে যদি যাওয়া যায় তবে দেখবো কি কাঁচের চুড়ি নিয়ে বিভিন্ন মানুষেরা দোকানপত্র সাজিয়ে কিন্তু বসেছে এবং মানুষজন কিনে, তবে আগে বেশি কিনতো। আর চুড়িটা আগে কিভাবে বিক্রি হতো? চুড়িটা আগে বিক্রি হতো হচ্ছে বেতের তৈরি বড় একটা ঝুড়ি নিত, সেই ঝুড়ির মধ্যে বিভিন্ন টাইপের চুড়িগুলো একত্রিত করে এক জায়গা থেকে আরেক জায়গা মাথায় করে নিয়ে যেত। ঠিক আছে, ওই জন্যই বলছে হু বিয়ার আওয়ার শাইনিং লোডস, আমরা বহন করি মাথার উপর চুরির বোঝা। এরপর হু উইল বাই, দিস ইজ ডেলিকেট ব্রাইট। ডেলিকেট মানে হচ্ছে সিনোনিম ফর্ম হতে পারে ফ্রেজাইল, যেটার বাংলা মানে দাঁড়াচ্ছে কি ভঙ্গুর। কেন এই কথাটা বলছে? কারণ কাচের চুড়ি সহজেই ভেঙে যেতে পারে। এছাড়াও বিভিন্ন টাইপের চুড়িগুলো এখনকার দিনে কিন্তু ঠুনকো হয়ে থাকে, পাতি বাংলাতে ঠুনকো বলে, মানে হচ্ছে হালকা লাগতে গেলে ভেঙে যায় ওইগুলো। ঠিক আছে, তো কেই বা কিনবে, মানে নিজেরাই হচ্ছে চিল্লিয়ে প্রশ্ন করছে কেই বা কিনবে এই চকমকে ডেলিকেট, হ্যাঁ ব্রাইট, ব্রাইট হচ্ছে চকমকে, ডেলিকেট এই টাইপের যে ভঙ্গুর ঠুনকো চুড়িগুলো। রেইনবো টিন্ট, আচ্ছা রেইনবো টিন্ট বলতে বোঝাচ্ছে
রামধনু রঙের, অনেকে রংধনুও বলে থাকে, যেটার সিনোনিম ফর্ম হতে পারে মাল্টি কালার। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে তার যে চুড়ির যে পসটা, তাদের যে চুড়ির যে পসটা, সেইগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন কালারের হচ্ছে চুড়ি রয়েছে, রেইনবো টিন্টেড। এবার রেইনবোর কালার আমরা সকলেই জানি যে 7টা কালারের হয়ে থাকে, বেনিয়া সহ কলা। ওকে, সার্কেলস অফ লাইট, সার্কেলস অফ লাইট হচ্ছে এক্ষেত্রে একটা ফ্রেশ বুঝাচ্ছে, যার মানে দাঁড়াচ্ছে কি আলোর বৃত্ত। কাকে এখানে হচ্ছে রেফার করছে? রেফার করছে হচ্ছে ব্যাঙ্গেলকে, চুড়িকে হচ্ছে রেফার করছে। তার মানে লাইনটার মানে কি দাঁড়াচ্ছে? রেইনবো টিন্ট সার্কেলস অফ লাইট, মানে যেহেতু এই চুড়িগুলোর উপর, কাচের চুড়ি, সূর্যের আলো পড়ে সূর্যের একটা রিফ্লেকশন দিচ্ছে, তাই চুড়ির যে কালার, সেই কালার গুলো যেন আরো মনে হচ্ছে গাঢ় হয়ে উঠেছে, প্রতিফলিত হচ্ছে সবার কাছে। ঠিক আছে, নেক্সট এরপর বলেছে লাইন, লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস। লাস্ট্রাস মানে হচ্ছে শাইনিং, যেটা উজ্জ্বল বোঝায় বা ব্রাইটনেস বোঝায়। আর টোকেনস হচ্ছে সিম্বল, যেটা হচ্ছে প্রতীক বা চিহ্ন আকারে ব্যবহার করা হচ্ছে। আর রেডিয়েন্ট লাইভস বলতে বোঝায় প্রাণবন্ত জীবন। কেন কার প্রাণবন্ত জীবনের কথা বলছে? অবশ্যই নারীদের প্রাণবন্ত জীবনের কথা বলছে। কেননা আমরা যদি নারীদের জীবন যদি দেখি, ছোট থেকে একদম বয়স্ক হওয়া অবধি, তারা কিন্তু বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে পার হচ্ছে। কারণ যে সমস্ত নারী একদম বাচ্চা, তারা হচ্ছে কি থাকে যে একটা পরিবারের মধ্যে নিজেদের একদম ভালোবাসা দিয়ে উজাড় করে দেয়, বা বাবা মার চোখে একদম মনি হয়ে থাকে। তারপর আরেকটু যখন বয়স হবে, যখন বড় হয়, তাদের হচ্ছে বিয়ে শাদী হয়ে যায়, তারা হচ্ছে অন্যের সংসারে চলে যায়, তখন হচ্ছে কোনো ছেলের সাথে তখন হচ্ছে বাকি জীবনটা কাটায়। তারপরে আরেকটু যখন বয়স হয়, তখন হচ্ছে তাদের সন্তান হয়, তারপর ধীরে ধীরে হচ্ছে বয়সে পরিণত হয়। তাহলে গোটা জীবনটা, নারীর যে গোটা যে জীবনটা, সেই গোটা জীবনটা কিন্তু একটা পুরুষদের তুলনায় অন্যরকম স্টাইলে কিন্তু লিড করে তারা। ওকে, তো ওটাই বলছে যে লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এর মানেটা কি? এই যে উজ্জ্বল যে চুড়িগুলো বা ঝকমকে কালারের যে চুড়িগুলো, সেইগুলো কি সম্পূর্ণরূপে উজ্জ্বলতার প্রতীক, যা একটা মেয়ের জীবনকে বা নারী জীবনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি করতে পারে। ওই যে আগেকার দিনের যে গান একটু আগেই বললাম, কিনে দে রেশমি চুড়ি, তাহলে এই গানটা কেন হয়েছে? নিশ্চয়ই হচ্ছে একটা নারীর সাথে চুড়ি ওতপ্রোতভাবে জড়িত, তাই তো? তার মানে কি হতো আগেকার দিনে, এখন মানে চুড়ির তো কেউ পরেই না বলতে গেলে। আগেকার দিনে নারীদের যদি দেখা যেত, তবে সেই চুড়িগুলো যদি বাড়িতে কেউ গিফট করতো কিনা, আনন্দে একদম একাকার করে ফেলতো, মনে হচ্ছে কি না কি পেয়ে গেছে। তখন ওই চুড়িগুলো হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে তারা পরতো ইত্যাদি। তো এই চুড়িটা কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলছে? ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। ওয়াইফস মিনস ওয়াইফের প্লুরাল ফর্ম হচ্ছে ওয়াইফস। তার মানে কি এই চুড়িগুলো শুধুমাত্র সুখী যে সমস্ত কুমারী মেয়ে, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং তার সাথে বধূদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। এবার কেন এক্ষেত্রে শুধুমাত্র হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস ইউজ করলেন সরোজিনী নাইডু? আসলে আমরা যদি খেয়াল করি, বর্তমান সময়েও যদি দেখি এবং আগেকার সময়েও যদি দেখি, বিধবাদের হাতে কিন্তু কোনো চুড়ি থাকে না। তারা একমাত্র ওই দেখা গেল খাড়ু, যেটা হচ্ছে লোহার তৈরি একটা বালা টাইপের জিনিস, হয়তো কিছু পড়লো, বা কাঁসা বা পিতলের তৈরি, সম্ভবত কাঁসার তৈরি হয়ে থাকে হয়তো, ওই জিনিসটা হয়তো একটা জিনিস হাতের মধ্যে পড়ে মৃত্যু পর্যন্ত কাটিয়ে দেয়। তাহলে চুরির যে ব্যাপারটা, সেটা সম্পূর্ণরূপে কিন্তু একটা কুমারী মেয়ের মধ্যেই সীমাবদ্ধ, আর বধূদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তাহলে এখানেই আমাদের ফার্স্ট স্ট্যাঞ্জা কমপ্লিট হলো, এবং ফার্স্ট স্ট্যাঞ্জার মধ্যে আমরা এটাই জানলাম, চুরিটা কিন্তু সবার জন্য নয়, একটা সাধারণ নারী এবং বধূদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর চুড়িগুলো কিভাবে আগেকার দিনের সবাই কেনাকাটা করতো বা বিক্রি বাট্টা হতো, সেই অংশটাও কিন্তু আমরা জানলাম। নেক্সট এবার সেকেন্ড স্ট্যাঞ্জাতে আসি। সেকেন্ড স্ট্যাঞ্জাতে আমরা জানবো যে একটা কুমারী মেয়ে বা একটা বাচ্চা মেয়ের ক্ষেত্রে কেমন টাইপের চুড়ি প্রয়োজন, কবি এখানে সুন্দরভাবে বুঝিয়েছেন। এবং চুড়ির রঙের সাথে সাথে যত ধীরে ধীরে বড় হচ্ছে,
চুড়ির রংটাও পাল্টে যাবে খুব অদ্ভুত ভাবে। খুব সুন্দর। সেকেন্ড স্ট্যান্জাটা শুরু হচ্ছে, বলছে যে সাম আর মিট। আচ্ছা, মিট মানে আমরা জানি সাক্ষাৎ বা কারোর সাথে দেখা করা, কিন্তু এক্ষেত্রে মিট শব্দের অর্থ হচ্ছে সুইটেবল বা উপযুক্ত বোঝাবে। তাহলে সাম আর মিট, তাহলে কিসের কথা বলছে এখানে? চুড়ির কথা বলছে। তাহলে কিছু চুড়ি উপযুক্ত ফর এ মেইডেন্স রিস্ট। মেইডেন মিন্স কুমারী, যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না তাদেরকে বলা হয় মেইডেন অর্থাৎ কুমারী। তাহলে এই কিছু চুড়ি রয়েছে যা সাধারণত কুমারী মেয়েদের পক্ষে উপযুক্ত। তাহলে কেমন চুড়ির কুমারী মেয়েদের পক্ষে উপযুক্ত বলছে পরের লাইনে আমরা জানছি। বলছে যে সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। মিস্ট শব্দের অর্থ হলো কুয়াশা, সিনোনিম ফর্ম হতে পারে ফগ। তাহলে কেমন চুড়ি এখানে কুমারী মেয়েদের জন্য প্রযোজ্য? বলছে সিলভার রূপোলি কালারের চুড়ি আর নীল কালারের চুড়ি। যেমনটা আমরা কোনো নেচার, কোনো পাহাড়ি এরিয়াতে যদি যাই, সেই পাহাড়ি এরিয়াতে দূরের যে পাহাড়গুলো, সেই দূরের পাহাড়গুলো কি মনে হয়? এক এক সময় নীল মনে হয়। আবার ঠিক একইভাবে যখন সেই নীল পাহাড়ের ঘিরে কুয়াশাগুলো থাকে, তখন কিন্তু গোটা প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু বেশ অপূর্ব লাগে। তাহলে এখানে কি হচ্ছে? একটা কুমারী মেয়ের জীবনকে একটা প্রকৃতির সাথে তুলনা করেছে। হ্যাঁ, হিন্দু ধর্ম বা অন্যান্য শাস্ত্র অনুসারে একটা কথা কিন্তু বা একটা প্রবাদ প্রচলিত রয়েছে, প্রকৃতি এবং নারী দুটো একই রূপ। কেন এ কথাটা বলছে? বলছে এই কারণে যে পুরুষদের না খুব একটা সৌন্দর্য কিন্তু থাকে না, যা থাকে নারীর সৌন্দর্যের মধ্যে, এবং নারীর যে সৌন্দর্যটা সেটা প্রকৃতির সাথে তুলনা করেছে এইভাবে। একটা প্রকৃতি থেকে আমরা যেরকম হচ্ছে খাওয়ার, আলো, বাতাস ইত্যাদি যেরকম পেয়ে থাকি, তেমনি একটা নারী তার সন্তান বা স্বামী বা হচ্ছে যে কোনো পুরুষ মানুষকে কিন্তু নিজের হাতে সামলাতে পারে, এই ক্ষমতাটা কিন্তু রয়েছে, এটা প্রকৃতির মতন। তাই প্রকৃতির সাথে একটা নারীর জীবনকে কিন্তু সবসময়ই তুলনা করা হয়ে থাকে। আর এখানে সিলভার অ্যান্ড ব্লু এটা একটা সিম্বল বুঝাচ্ছে। কিরকম টাইপের সিম্বল? এটা একটা হচ্ছে পিউরিটি অ্যান্ড ইনোসেন্সের সিম্বল। কেন এই কথাটা বলছে? পিউরিটি শব্দের অর্থ হলো পবিত্রতা, আর ইনোসেন্স বলতে বোঝায় নিষ্পাপ। কেন এই কথাটা বললো? কারণ আমরা যদি আমাদের হিন্দু ধর্মটা দেখি, তবে বিভিন্ন জায়গাতে কিন্তু কুমারী পুজোর প্রচলন রয়েছে। কেন? কেননা কুমারী মেয়েকে কিন্তু একটা পবিত্র হিসাবে মানা হয়, ঠিক আছে, একটা নারী শক্তি হিসাবে মানা হয়। তাই এখানে সিলভার অ্যান্ড ব্লু বলতে যে সিম্বলটা বোঝাচ্ছে সেটা হলো পিউরিটি অ্যান্ড ইনোসেন্সের সিম্বল। ক্লিয়ার এতটুকু? নেক্সট বলেছে সাম আর ফার্স্ট। ফার্স্ট মিন্স লালচে গোলাপি কালার, যেটাকে ক্রিমসন কালার বলা হয়। এই ক্রিমসন কালারটা হচ্ছে মেয়েরা কিন্তু নেল পালিশ বা লিপস্টিক এগুলো কিন্তু বেশি কিনতে পছন্দ করে। এই ক্রিমসন কালারটা দেখা থাকে, ক্রিমসন কালার। এই ফার্স্টের সিনোনিম হচ্ছে ক্রিমসন। লাইক কেমন বলছে? এই কালারটা কেমন বলছে? লাইক দ্য বার্ডস। বার্ডস মিন্স কুড়ি, কিন্তু এখানে কুড়ি আক্ষরিক অর্থে কুড়ি বোঝালেও আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, তবে এটা কুমারী মেয়েকে ডিনোট করছে, মেইডেন্সকে ডিনোট করছে। কেন? কেননা একটা কুড়ি কি করে? ফুল ফোটার অপেক্ষায় থাকে। তেমনি একটা কুমারী মেয়ে বয়সের সাথে সাথে একটা যৌবনের দিকে পদার্পণ করে। ঠিক তেমনি যেমনটা একটা কুড়ি ফুল হচ্ছে, তেমনি একটা কুমারী মেয়েও কিন্তু যৌবনে পদার্পণ করছে। তাই এখানে বলছে দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। আচ্ছা, সাম আর ফ্ল্যাশ লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। কি বলছে? যে কিছু চুড়ির রং রয়েছে যেইগুলো লালচে গোলাপি কালার, যেমনটা একটা কুড়ির রং হয়ে থাকে। সেই কুড়িটা কি করে? ড্রিম দেখে। কি স্বপ্ন দেখে? না ফুল ফোটার স্বপ্ন দেখে। তাহলে আমরা ইন্টারনাল মিনিং যদি আমরা দেখি এই লাইনটার, তবে কি দাঁড়াচ্ছে? যে একটা কুমারী মেয়ে ও কিন্তু একটা বয়সের পর বিয়ের স্বপ্ন কিন্তু দেখে, প্রকাশ করে না ঠিকই, কিন্তু সবাই এটা দেখে যে একটা আমার সংসার এরকম হবে, আমি এরকম মানুষকে বিয়ে করব ইত্যাদি, পরবর্তী জীবনটা কেমন হবে ইত্যাদি। তো
এই যে তাদের যে বৈবাহিক জীবনের যে স্বপ্ন, বৈবাহিক জীবনের যে ড্রিমটা, এটাই বলছে দ্য বার্ডস দ্যাট ড্রিম। একটা কুমারী মেয়ে যখন যৌবনের দিকে পদার্পণ করছে তখন হচ্ছে বৈবাহিক জীবনের স্বপ্ন দেখে, কিন্তু প্রকাশ করবে না। অন দ্য ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল মিনস হচ্ছে শান্ত, যেটা সিনোনিম ফর্ম হতে পারে কি পিসফুল। ব্রো, আইব্রো করিস? আচ্ছা, আইব্রো হচ্ছে কি করে, ভুরু প্যালাক, তাই না? ভুরু প্যালাকের সময় কি করে, ভুরুগুলো এদিক থেকে অগ্রভাগটা কাটে, তার মানে এই বড় শব্দের অর্থ কি অগ্রভাগ। তাহলে অন দ্য ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল মানে শান্ত, ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, স্ট্রিম মানে জলধারা বা ছোট্ট নদীকে বলা হয়ে থাকে স্ট্রিম। তাহলে একটা শান্তশিষ্ট পরিবেশে, যেটা বন জঙ্গলে ঘেরা রয়েছে, তার মাঝখান দিয়ে একটা নদী বয়ে গিয়েছে, সেই নদীর ঠিক পাশে সেই রকম একটা শান্ত পরিবেশে কি রয়েছে, একটা কুড়ি ফুল ফোটার আকাঙ্ক্ষাতে রয়েছে। তাহলে এটা ছিল লাইনের মানে, কিন্তু ইন্টারনাল মিনিং যদি আমরা দেখি তবে এটা জানবো যে একটা যখন কুমারী মেয়ে যার বিয়ে হয়নি, সে কি করে, তার বাবা মায়ের ছত্রছায়াতে কিন্তু বড় হয়, ঠিক আছে, যেমন এখন তোরা হচ্ছিস। এই ঘটনাটাকে কি বলছে, এই যে বাবা মায়ের যে ছত্রছায়ার যে ব্যাপারটা, এটাই কিন্তু আমাদের এখানে উডল্যান্ডের সাথে তুলনা করা হচ্ছে, শান্ত একটা পরিবেশ, ট্র্যাঙ্কুইল, ঠিক আছে, শান্ত পরিবেশের সাথে তুলনা করা হচ্ছে। এরপর বলছে সাম আর অ্যাগ্লো, অ্যাগ্লো মিনস উজ্জ্বল বোঝায়, ব্রাইটনেস বোঝায়, উইথ দ্য ব্লুম, ব্লুম মানে ফুল, ওই যে একটু আগে বললাম কুড়িগুলো ফুল ফোটার স্বপ্ন দেখছে, এই যে ব্লুম। তাহলে দ্য ব্লুম দ্যাট ক্লিপস, ক্লিপ মানে হচ্ছে সংলগ্ন বোঝায় বা সেটে থাকা বোঝায়, কিসের, বলছে টু দ্য লিম্পিড, লিম্পিড মানে ক্লিয়ার বা নির্মল, গ্লোরি বিউটি, বিউটি বা সৌন্দর্য বোঝায়, অফ নিউ বর্ন লিভস। তাহলে আবার পড়ছি লাইনটা, দুটো লাইন বলছে সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। তাহলে ব্যাপারটা কি হলো, একটা ফুল যখন পরিপূর্ণ হয়ে যায়, বা একটা কুমারী মেয়ে যখন একটা পরিপূর্ণ বয়সে এসে পৌঁছায়, অর্থাৎ তার যখন ওই বিয়ের বয়সে যখন পরিণত হয়, সেই সময় কি হয়, সেই সময় হচ্ছে তার মধ্যে লজ্জার ভাবটা বেশি প্রকাশ পায়, ওই জন্য বলা হয়ে থাকে লজ্জাই নারীর ভূষণ, ঠিক আছে, একটা কথাই রয়েছে। তো এই জন্য কি বলছে যে এখানে কি বলছে যে একটা চুড়ির কালার, সেই যে যৌবনে যে পদার্পণ হওয়ার সময় যেরকম একটা তরুণী লজ্জাতে রাঙা যেরকম হয়ে ওঠে, তেমনি একটা চুড়ির কালারও কি হয়, উজ্জ্বল হয়ে ওঠে সেই সময়ে। কেমন উজ্জ্বল আমরা পরের স্ট্যান্ডাতে জানবো, ঠিক আছে, উজ্জ্বলের ব্যাপারটা। তারপর লাস্ট লাইনটা বলছে এইভাবে, টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস, মানে একটা গাছে যখন সবুজ কচি পাতাতে যখন ভরে ওঠে তখন গাছটা কি দেখতে অপূর্ব সুন্দর লাগে, ঠিক তেমনি ভাবে যখন একটা মেয়ে হাতের মধ্যে উজ্জ্বল ছুরিতে নিজেকে সজ্জিত করে তুলে, অবশ্যই সেটা কুমারী মেয়ে কথা এখানে বলছে, তখন কিন্তু বেশ দেখতে ভালো লাগে, তাই না? এখানেই আমাদের সেকেন্ড স্ট্যান্ডা শেষ হলো। তাহলে সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা কি জানলাম, কুমারী মেয়ের জীবন চরিত্র সম্পর্কে জানলাম, এবং সেই সময়ে তাদের কিরকম টাইপের চুড়ি পরাটা উচিত, বা চুড়ির কালারের সাথে সাথে তাদের যে জীবনের যে পরিবর্তনটা সেটা জানলাম। নেক্সট থার্ড স্ট্যান্ডাতে আসি। এবার সেই কুমারী মেয়ে যুবতীতে পরিণত হয়েছে, বিয়ের বয়স হয়ে গিয়েছে, সেই সময় কি ঘটনা ঘটছে আমরা এখন জানবো, এবং এর সাথে সাথে জানবো সেই সময়ে চুড়ির কালারটাও পরিবর্তন কিভাবে হবে। বলছে সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কর্ন মানে ভুট্টা, সানলিট মানে হচ্ছে সূর্যের আলো, এখানে সানলিট সিনোনিম ফর্ম হতে পারে গোল্ডেন ইয়েলো কালার। গোল্ডেন ইয়েলো কালার বলতে একদম সোনার মতন যে হলুদ বর্ণটা, সেটাকে বলা হয়ে থাকে সানলিট বা গোল্ডেন ইয়েলো কালার। মিট ফর এ ব্রাইট অন হার ব্রাইডাল মর্ন, মর্ন হচ্ছে মর্নিং এর সংক্ষিপ্ত ফর্ম, যেটা কবি এখানে ছন্দ মিলানোর জন্য ইউজ করেছে, ঠিক আছে, কর্নের সাথে মর্ন, মর্ন মিন্স মর্নিং। তাহলে ব্রাইডাল মর্ন বলতে কি বোঝায়, বিবাহের সকাল। আর
ফিল্ডস অফ সানলিট কর্ন বলতে কি বোঝাচ্ছে? উইডিং মর্নিং। যখন একটা মেয়ের বিয়ের দিনটা এসে উপস্থিত হয়, বিয়ের যখন সকালবেলা যখন এসে উপস্থিত হয়, তখন কি হয়? চুড়ির কালারটা পরিবর্তন হয়। যেই চুড়ির কালারটা এক সময় তারা সিলভার অ্যান্ড ব্লু কালার ইউজ করেছিল বেঙ্গল, তারা এখন কিরকম টাইপের ইউজ করছে? তারা ইউজ করছে হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার। কেন এটা ইউজ করছে? কেননা আমরা যদি সকালের দিকে কোন একটা ভুট্টার ক্ষেতে দাঁড়াই, প্রথম যে সূর্যের আলোটা পড়ে কিনা, তখন পাকা ভুট্টার কালারটা কিন্তু সেই সূর্যের আলোর কারণে রিফ্লেকশন হয়ে যেন মনে হয় যে প্রকৃতি সোনা ঢেলে দিয়েছে। এবার আমি একটা মেয়েকে বিয়ের দিন যদি দেখি বা বিয়ের সকালে যদি দেখি, তবে কেমন দেখবো? বিয়ের দিন সকালের দিকে বা ভোরের দিকে সূর্য ওঠার আগে একটা অনুষ্ঠান হয়, বেশ কিছু পরিবারে রয়েছে, আবার বেশ কিছু পরিবারে নেই, সেটাকে বলা হয়ে থাকে দধি মঙ্গল। সেখানে কি করা হয়? মেয়েদেরকে কিন্তু শাখা পলা পরানো হয়, সেখানে কিন্তু তাদের সুন্দর সুন্দর নতুন নতুন সোনাতে সজ্জিত করা হয়, হাতে সোনার বালা পরানো হয়। ঠিক আছে, তাহলে মর্নিং বিবাহের দিন সকালবেলা এইভাবে একটা কি হচ্ছে না, যুবতী মেয়েকে বিয়ের সাজে সজ্জিত করছে। কবির দিক থেকে বা আমাদের পোয়েমের দিক থেকে, সেদিক থেকে দেখলে কিরকম মনে হবে? তাদের যে সোনার যে বালাটা, সেটা সূর্যের আলোর মতন কিন্তু উজ্জ্বল চকচক করছে। তাহলে এই ছিল হচ্ছে সেই মেয়েটির বিবাহের সকাল। অবশেষে সন্ধ্যা নামলো, বর এসে উপস্থিত হলো, বিয়ের সময় শুরু হলো। তখন কি ঘটনা ঘটছে? তখনও কিন্তু চুড়ির কালারটা পরিবর্তন হচ্ছে। কিভাবে পরিবর্তন হচ্ছে? দেখ, বলছে সাম লাইক দ্য ফ্লেম, ফ্লেম মিন্স শিখা, ফ্লেম অফ হার ম্যারিজ লাইফ। আচ্ছা, ফ্লেম হচ্ছে আগুনের শিখা। আগুনের শিখার কালার কিরকম হয় রে? অরেঞ্জ কালার। তাহলে এখানে অরেঞ্জ কালারটা কেন আসলো? আমরা বউয়ের হাতে যখন আমরা খেয়াল করব, তখন দেখব লাল রঙের পলা পড়ে, পড়ে তো। এছাড়াও অন্যান্য যে হিন্দিভাষীদের দিকে যদি আমরা দেখি, তবে ওরা লাল রঙের বা কমলা রঙের চুড়ি পরে হাতে। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে ম্যারিজ লাইফ, হার ম্যারিজ লাইফ মানে হচ্ছে বিবাহের সময়ে যে যজ্ঞের আগুনটা, যজ্ঞের আগুনের যে অগ্নি যে শিখাটা, সেই অগ্নি শিখার মতনই তাদের চুড়ির রংটা কিছু কিছু পরিবর্তন হয়ে ওঠে। এখানে ফ্লেম বা অরেঞ্জ বলতে একটা সিম্বল বোঝাচ্ছে, যেটা রিপ্রেজেন্ট করছে তাদের হোপ, আশা, তাদের ডিজায়ার, আকাঙ্ক্ষা অ্যান্ড প্যাশন মানে তীব্র আবেগ। পৃষ্ঠা উল্টাতে ভুলে গেছিস? বিয়ের স্বপ্ন দেখছিস নাকি? আচ্ছা ঠিক আছে, এখন বিয়ের স্বপ্ন দেখে লাভ নাই, পরে। তো হোপস, ডিজায়ার অ্যান্ড প্যাশন অফ এ ব্রাইড, এটা হচ্ছে ফ্লেমটা রিপ্রেজেন্ট করছে। মানে একটা যুবতী মেয়ে যখন বিয়ের দিন এসে উপস্থিত হয়, সেই সময়ে সে কিন্তু বিভিন্ন ধরনের মধ্যে তার মনের মধ্যে টেনশন হয়। তারপর হচ্ছে ধর তাদের কাছে সেটা হচ্ছে প্যাশন, মানে হচ্ছে তীব্র আবেগের ব্যাপার, মানে পরবর্তী সময়ে কি হবে না হবে ইত্যাদি, হ্যাঁ, বাকি জীবনটা কিভাবে কাটাবো ইত্যাদি। তারপর ডিজায়ার, একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, এরকম টাইপের। এছাড়াও বলছে যে অল রিচ, রিচ মিন সমৃদ্ধ, উইথ দা হিউ, হিউ মানে হচ্ছে রং, অফ হার হার্টস ডিজায়ার। তাহলে আবার এই চুড়িগুলো, ডিজায়ার মানে হচ্ছে মনের ইচ্ছা, ঠিক আছে, হিউ মানে হচ্ছে কালার বা রং বোঝায়। তাহলে এই গুলো কি বলছে যে এই যে এই চুড়ির যে রংগুলো, এই চুড়ির রংগুলো হচ্ছে একটা নববধূর মনের ইচ্ছা শক্তিকে তুলে ধরছে। কেন এখানে বলছে? কেননা একটা মেয়ে যখন বিয়ে করে কিনা, তখন সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক, যে দিক থেকেই হোক না কেন, সেটা হচ্ছে একটা মেয়ে হচ্ছে এক নাম্বার নতুন জীবন স্টার্ট করতে যাচ্ছে। এবার তার মনের মধ্যে একটা টেনশন কাজ করে যে পরবর্তী জীবনটা কেমন হবে। হ্যাঁ, আবার আবার ধর হচ্ছে এমনও মনের মধ্যে কাজ করে যে তার যে মনের মানুষ বা তার যে প্রেমিকা, তার সাথে হচ্ছে প্রেমিক, তার হাত ধরে হচ্ছে বাকি জীবনটা কাটাবে, তার মনের মধ্যে একটা হালচাল সৃষ্টি হয়।
তো এটাই বলছে যে অর রিচ, রিচ মিনস এখানে সমৃদ্ধ। তাহলে এই যে মনের মধ্যে যে হালচাল, মনের মধ্যে যে উজ্জ্বলতার যে ব্যাপারটা, ডিজায়ারের যে ব্যাপারটা, সেটাই হচ্ছে এখানে রিচ হিসাবে ইউজ করা হচ্ছে। আর হিউ মানে কালার, সেই সমস্ত কালারের কথা এখানে বলছে। আর হার্ট ডিজায়ার, তার মনের ইচ্ছা শক্তির কথা এখানে বলছে। তাহলে আশা করি এতটুকু বোঝা গেল। লাস্ট দুটো লাইন বলেছে টিঙ্কলিং, টিঙ্কলিং মিনস টুংটাং আওয়াজ। লুমিনাস, লুমিনাস মানে হচ্ছে ব্রাইট বা উজ্জ্বল বোঝায়। টেন্ডার, টেন্ডার মানে হচ্ছে সফট বা স্নিগ্ধ বোঝায়। অ্যান্ড ক্লিয়ার। তাহলে এইগুলো হচ্ছে প্রত্যেকটা বেঙ্গলের অ্যাডজেক্টিভ হিসাবে কবি বলেছেন আমাদের ক্ষেত্রে। কেন একত্র বলছে? কারণ আমরা নতুন বইয়ের হাত যদি দেখি তবে কি হচ্ছে, সে তো এত কোনো সময় চুড়ি, শাখা, পলা ইত্যাদি তো এর আগে তো পড়েনি। নতুন নতুন অবস্থায় কি হয়, টুংটাং আওয়াজ হয়। হ্যাঁ, এছাড়াও তার যে কোমল হাতের মধ্যে স্নিগ্ধতার যে ছোঁয়া চুড়িগুলোর মধ্যে, সেইগুলো হচ্ছে ফুটে ওঠে, রূপের মধ্যে ফুটে ওঠে ইত্যাদি। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। লাস্ট লাইনটা খুব সুন্দর বলেছে কবি। একটা মেয়ের জীবনে এই বিবাহের দিনটা যেমন তার কাছে আনন্দের, তেমনই তার কাছে দুঃখের। কেন আনন্দের? কেননা সারা গোটা জীবন ধরে অপেক্ষা করে রয়েছে তার মনের মানুষের সাথে বা তার প্রেমিকের সাথে হচ্ছে বাকি জীবনটা কাটানোর জন্য। একদিকে যেমন তার হাত ধরে নতুন সংসারে যাচ্ছে বা নতুন জীবনটা শুরু করছে, ঠিক তেমনই ভাবে এত বছর ধরে তার যে গোটা পরিবারের সাথে একটা মেয়ে মানুষ সবার সাথে যে সময়টা কাটিয়েছে, সেটা কিন্তু ফেলে অন্যের সংসারে অন্যের হাত ধরে কিন্তু চলে যাচ্ছে। এখানেই নারী জীবনের ফার্স্ট স্যাক্রিফাইস হয়। নারী জীবনের ফার্স্ট স্যাক্রিফাইস হচ্ছে এখান থেকেই কিন্তু স্টার্ট হয়। ঠিক আছে, তাহলে থার্ড স্ট্যান্জা এখানেই শেষ হলো আমাদের। লাস্ট ফোর্থ স্ট্যান্জাতে আসি। তাহলে আশা করি বোঝা যাচ্ছে, ভালো লাগছে? বেশ। ফোর্থ স্ট্যান্জা, ফোর্থ স্ট্যান্জাতে আমরা দেখব যে মেয়েটি কারো কাছে হচ্ছে একদম পুতুলের মতন মানুষ হয়েছে বাবা মার কাছে। তারপর কয়েক বছর পর পরিণত অবস্থাতে সে এক কারো হচ্ছে স্ত্রীতে পরিণত হয়েছে। এখন আমরা জানবো সেই মেয়েটি, সরি সেই নারীটি কারো সন্তানের মা। ঠিক আছে, সেই অবস্থাতে কি হচ্ছে, সেই নারীটা ক্রমশ বৃদ্ধের দিকে এগোচ্ছে, বয়সের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি বলছে, শুরুটা হচ্ছে এইভাবে, সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে। আচ্ছা, ফ্লেক্ট মানে হচ্ছে স্পটেড, ছিটে ফোটা বোঝায়। আর পার্পল কালার মানে হচ্ছে বেগুনি কালার। তবে কিছু চুড়ির কালার এক্ষেত্রে পাল্টে যাচ্ছে। কিছু চুড়ির কালারটা কেমন হচ্ছে, বলছে বেগুনি আর সোনালী বিট করা ধূসর বর্ণের। কেন এই কথাটা বলছে? বলছে যে ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। মিডওয়ে মানে কি? জীবনের মাঝ বয়স। জীবনের মাঝ বয়স হচ্ছে মিডওয়ে, থ্রু লাইফ মিডওয়ে। অর্থাৎ সেই নারীটা একটা বৃদ্ধ হয়ে যাচ্ছে, বৃদ্ধের দিকে এগোচ্ছে। সেই সময়ে তার চুড়ির কালারটা বেগুনি এবং সোনালী বিট করা ধূসর বর্ণে পরিণত হচ্ছে। কেন এই কথাটা বলছে? আমরা যদি খেয়াল করি, জন্মের পর থেকে বা বুদ্ধি হওয়ার পর থেকে মাকে কিন্তু বিভিন্ন টাইপের সাংসারিক কাজে দেখে বড় হচ্ছি। সংসারের বিভিন্ন কাজকর্ম করার সময় যেই সোনার বালাটা মায়ের বাপের বাড়ির দিক থেকে হোক বা স্বামীর দিক থেকে হোক, অর্থাৎ বাবার পক্ষ থেকে হোক, যেটা দেওয়া হয়েছিল, সেই কালারটা কি থাকে নাকি ফ্যাকাশে হয়ে যায়? অবশ্যই ফ্যাকাশে হয়ে যায় কালারটা। ওই জন্যই তো অনেকে সোনা পালিশ করতে দেয় সোনার দোকানে, বা বাড়িতেই হচ্ছে পালিশ করে অনেকে। ঠিক আছে, তাহলে কি হয়, একটা সময়ের পর সেই জিনিসগুলো ধূসর বর্ণে পরিণত হয়। আবার ঠিক একইভাবে ধূসর বর্ণটা কিন্তু চুলের কালারেরটাও পরিবর্তন করছে। চুলগুলো কি হয়, সেই সময়ে আতপাকা আতকাচা হয়ে যায়, তাই তো, বৃদ্ধ বয়সে যা হয়। তো এটাই বলছে যে পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে। আবার এখানে পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট এই কালারটা একটা সিম্বল বোঝাচ্ছে। কিরকম টাইপের সিম্বল? বলছে লয়ালিটি, এটা একটা আভিজাত্যের সিম্বল। তারপর হচ্ছে ম্যাচুরিটি, পরিপূর্ণতার সিম্বল। কেননা একটা নারীর জীবন তখনই পরিপূর্ণ হয় যখন সেই নারী হচ্ছে বিয়ের পর সন্তানের মা হয়, তখনই হচ্ছে পরিপূর্ণ
একটা নারীর জীবন হিসাবে ধরা হয়। আবার ঠিক একইভাবে লয়ালিটি, কেন বলছে লয়ালিটি বলছে, কারণ একটা নারী যখন কোনো একটা ভালো সংসার পায় কিনা সেই সংসারে কিন্তু সুখী হয়ে থাকে, ঠিক আছে, রাজরানীর মতন হয়ে থাকে, এরকম ব্যাপারটা। নেক্সট লাইন বলেছে যে হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, চেরিশড মানে সযত্নে লালন পালন করা, কাকে লালন পালন করছে জানবো। হুজ লাভ হ্যাজ ব্লেসড, ব্লেসড মিন্স আশীর্বাদ। তাহলে একটা নারীর মধ্যে কি রয়েছে, দেবী শক্তি রয়েছে, আমরা নারীর রূপটাকে হচ্ছে দেবী শক্তি হিসেবে ধরি। এবার একটা নারী যদি সংসারে 10 হাতে না সামলায়, একটা পুরুষ মানুষ হাজার চেষ্টা করলেও সংসারটাকে কিন্তু গুছাতে পারবে না, অসম্ভব। তো কি বলছে লাইনটার অর্থ এটাই দাঁড়াচ্ছে যে একটা নারী আশীর্বাদ দিয়ে এবং নিজের মতন করে গোটা সংসারটাকে গুছাতে সক্ষম হয়। অ্যান্ড ক্র্যাডেলড, ক্র্যাডেলড মিন্স দোল খাওয়ানো, তাকে দোল খাওয়াচ্ছে বলছে ফেয়ার সন্স অন হার ফেইথফুল ব্রেস্ট। আচ্ছা, হার ফেইথফুল ব্রেস্ট হচ্ছে মায়ের বুকের দুধ, তাহলে মায়ের বুকের দুধ খেয়ে এবং তার যে সোনার ছেলেকে দুলাতে দুলাতে একটা মা মানুষ করে। এখানে প্রশ্ন জাগবে সন্স কেন বলছে, কারণ এখানে তো ব্যাঙ্গেলস নিয়ে শুরু হচ্ছে, নারীদের জীবনকে নিয়ে হঠাৎ করে একটা ছেলেকে ঢুকালো, চাইল্ড বলতে পারতো। আসলে কি হয়, এখনো রয়েছে ব্যাপারটা, খুব কম তবে এখনো রয়েছে, তবে আগেকার সময়ে খুব বেশি ছিল। কিরকম ব্যাপারটা, একটা নারীর বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর দেখা গেল 2-3টা তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। সংসারে সেই সময়ে কন্যা সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই সেই নারীটিকে এবং কন্যা সন্তানকে যা ইচ্ছা তাই পরিবারের সদস্যরা বলতে শুরু করত, এখনো করে কিছু কিছু জায়গাতে। এবার দেখা গেল যে সেই নারীর হঠাৎ করে ছেলে সন্তান হয়ে গেল, ব্যাস পরিবার সবাই শান্ত। এই কারণে আগেকার দিনে মনে করা হতো একটা যোগ্য নারীর উচিত ছেলে সন্তানকে জন্ম দেওয়া। আরে বাবা, আমি নিজের চোখেই দেখেছি, হ্যাঁ, এবং শুনেছিও যে একটা নারী মানে একটা শাশুড়ি নারী হয়ে একটা বউকে সেই সময় কিভাবে খোটা দেয়, একবারও মনে হয় না সে আমিও নারী, ঠিক আছে, এরকম আমি দেখেছি, আমারও দেখা আছে এটা। তো ওই জন্যই বলছে যে যেহেতু এটা ব্রিটিশ আমলের, হ্যাঁ, লেখাটা, তাই এই জন্য কি বলছে যে ফেয়ার সন্স, সোনার ছেলেদের সাথে এখানে তুলনা করছে। একটা মা তার সন্তানের জন্মের পর কি করে, কোলের মধ্যে দোল খাওয়ায়, বা দেখা গেল হচ্ছে স্নান করানোর সময় বা হয়তো খুব কান্নাকাটি করলো পায়ের মধ্যে শুয়ে দিয়ে দোল খাওয়ায়, ঠিক আছে, আর এর পাশাপাশি মায়ের বুকের দুধ খাইয়ে ছেলেটিকে মানুষ করে, এরকম। নেক্সট দুটো লাইনে বলেছে যে অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফেইথফুল প্রাইড, ফেইথফুল প্রাইড মানে হচ্ছে সাফল্যের গৌরব, হাউস হোল্ড মানে হচ্ছে সাংসারিক কাজকর্ম, তাহলে সেই সমস্ত নারীরাই আবার গৌরব নিয়ে সাফল্য অর্জন করে গোটা সাংসারিক কাজকর্মগুলো পরিচালনা করে। লাস্ট লাইনে বলেছে অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজবেন্ডস সাইড, এবং এর পাশাপাশি সেই যোগ্য নারীগুলো এখনো করে, এখনো রয়েছে রীতিনীতিটা আমাদের হিন্দু ধর্মে। একজন যোগ্য নারীর বা একজন নারীর উচিত বা একজন বউয়ের উচিত কি তার স্বামীর বাম পাশে বসে, ওই জন্য তো অর্ধ নারী বলা হয়, ঠিক আছে, অর্ধাঙ্গিনী বলা হয়, বাম পাশে বসে যে কোনো পুজো বা শুভ কাজ পরিচালনা করা। তাহলে একটা নারী আগেও যেমন করেছে এখনো সেরকম করেছে, 3টা স্টেজ, কুমারী, যৌবন, বৃদ্ধা, 3টা স্টেজ, আমরা 3টা স্ট্যান্ডাতে বুঝলাম 3টা কালারের চুড়ির কালারের পরিবর্তনের সাথে সাথে। আশা করি বোঝা গেল। কোনো প্রশ্ন আছে? বেশ, ভিডিও থেকে তোমরা যারা ক্লাস করছো যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্টে লিখে জানিও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব।